ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের জনগণকে নিয়ে একটি অত্যন্ত বিরূপ মন্তব্য করেছেন। সেই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাইকমিশনার বরাবর এই প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। সম্ভবত এটি প্রথম যে বাংলাদেশের জনগণকে নিয়ে ভারতের কোনো এমপি মন্ত্রীর করা সমালোচনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা সীমান্তে এই যে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদেরকে হত্যা, সেটার বিরুদ্ধেও পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছে। বিগত 16 বছরে আমরা সেসব দেখতে পাইনি। এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা অর্জন, এটা বলতেই হচ্ছে। সো এইরকম আরও নানান অর্জন আমরা এখানে করতে চাই, আমরা দেখতে চাই। তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে এই যে অমিত শাহ অত্যন্ত বিরূপ একটি মন্তব্য করেছেন, এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন মানবজমিন। আমি একটু হুবহুই পড়তে চাই। সেখানে বলা হয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন। ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। বলছিলাম যে দেশে দেশে রাষ্ট্র ক্ষমতাগুলো কি আসলে ফ্যাসিস্টরা চালায়? মানে যে গুন্ডামি কথাবার্তা এরা বলে, যে সন্ত্রাসী কায়দায় তারা মানুষকে শায়েস্তা করতে চায়, এই মনোভাব এটা কি আসলে মানে পৃথিবী জুড়েই হচ্ছে? নানান জায়গায় নানান দেশেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা তারা এরকম মাস্তানের মতো কথা বলে। তার মানে কি আসলে রাষ্ট্র ব্যবস্থাগুলো এখন মাস্তানরা নিয়ন্ত্রণ করে? পাড়ার পাতি মাস্তান থাকেন না, তাদের মতো কথাবার্তা তারা বলেন। সো তাদের তো আসলে ওই দায়িত্বশীল জায়গায় থাকার কথা নয় যদি তারা এই ধরনের মানসিকতা পোষণ করেন। এই ভারতের এমপি মন্ত্রীদের মুখে প্রায়শই এই ধরনের কথা শোনা যায়, যেটা শোনা যেত আওয়ামী লীগের লোকজনের কাছে বাংলাদেশে। সো ভারতের এই ধরনের এই যে মন্তব্য, এই যে মাস্তান টাইপের নেতারা, এরা কি মনে করে যে জনগণের সামনে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে, ভোট দেবে? জনগণ আসলে এই ধরনের নেতাই চায়? মানে যদি সেটা তারা না মনে করে থাকেন তাহলে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণটা কি? যেরকম অমিত শাহ গিয়েছে ঝাড়খণ্ডে ভোট চাইতে, সেখানে যাতে বিজেপি সরকার গঠন করতে পারে তাই। তো সেখানে গিয়ে তারা বলছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উল্টো ঝুলিয়ে রাখা হবে, ইত্যাদি শায়েস্তা করা হবে, হ্যানত্যান। তো এইটা তো আসলে কোনো কূটনীতির ভাষা হতে পারে না। আন্তর্জাতিকভাবে আইন আছে, কেউ যদি কারো দেশে অনুপ্রবেশ করে তাহলে সেটা ঠেকানোর মতো পথ আছে। সেই পথে না গিয়ে মানে কূটনৈতিক পথগুলোকে পরিহার করে এই ধরনের মাস্তানি সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে দুই দেশের যে পারস্পরিক বোঝাপড়া সেটাতে যে এই যে ছেদ ঘটাচ্ছে এবং এক ধরনের উস্কানিমূলক কথাবার্তার মধ্য দিয়ে এই যে পারস্পরিক সম্পর্কের যে জায়গাটা সেটা যে নষ্ট করে দিচ্ছে এবং তার মধ্য দিয়ে সে যে এখানে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না, এইটুকুই কি তারা বুঝতে পারছে না?
আমার মনে হয় কি যে তারা হয়তো বুঝতে পারছে এটা, যে এই ধরনের কথাবার্তা বলেই জনগণের মন জয় করা যায়, এবং জনগণ এই টাইপের নেতাই আসলে পছন্দ করে, যারা এখানে সন্ত্রাসীমূলক উপায়ে জনগণকে শায়েস্তা করবে, সেটা হোক বাংলাদেশি জনগণ কিংবা হোক ভারতের জনগণ, যেটাই হোক না কেন। সো জনগণ আসলে এই ধরনের নেতা পছন্দ করেন না, আমি যতদূর জানি। জনগণ চান শিক্ষিত, এবং জনগণ চান যে জনবান্ধব হবে, এবং জনগণ এটা চান যে ভদ্র, মার্জিত, রুচিশীল, দায়িত্বশীল এই ধরনের মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকবে এবং দেশ পরিচালনা করবে। গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের জন্য তো আসলে এই দায়িত্বশীল জায়গাগুলো নয়, তাদের জায়গা তো জেলে, কারণ তারা সমাজের জন্য যেমন ক্ষতিকর, সেরকম দেশের জন্যও ক্ষতিকর। তারা এখানে সবসময় পরিস্থিতি অস্থিতিশীল করে রাখতে চায়, সবসময় একটা যুদ্ধ ভাব বজায় রাখতে চায়। যেরকম ভারতে যদি কোনো সমস্যা দেখা যায় সরকারের মধ্যে, তখন পাকিস্তানের প্রসঙ্গটা নিয়ে আসে, কিছু পাকিস্তান নাকি হামলা করবে ভারতে, এবং নানান ধরনের একটা উত্তেজনামূলক পরিস্থিতি তারা ক্রিয়েট করে, যাতে এখানে মানে ভারতের জনগণ ভয় পায় এবং তারা যাতে ওই সরকারকেই সমর্থন করে, এবং নানানভাবে তাদেরকে এই জুজুর ভয় দেখিয়ে রাখে। সো এই কৌশলটা জনগণকে নিজেদের পকেটে রাখার জন্য সবসময় করে থাকে। তারা সবসময় জনগণকে একটা আতঙ্কের মধ্যে রাখতে পছন্দ করে নিজেদের স্বার্থে। তো বাংলাদেশিদের বিরুদ্ধেও ভারতের জনগণের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিংবা বাংলাদেশিদেরকে শায়েস্তা করা হবে, এই যে বাংলাদেশিরা যত্রতত্র হচ্ছে, অনুপ্রবেশ করছে ভারতে, সেটাকে ঠেকানোর জন্য তারা একেবারে মানে সদা তৎপর থাকবে, তারা যদি ওখানে সরকার গঠন করতে পারে। তো বিজেপি যদি ঝাড়খণ্ডে সরকার করতে পারে, তাহলে বাংলাদেশিদেরকে কতটা শায়েস্তা করবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে সেটা ঝাড়খণ্ডের মানুষের জন্যই হুমকি স্বরূপ। কারণ বিজেপি একটা উগ্র হিন্দুত্ববাদী দল, যে দল আসলে কখনোই এখানে সামগ্রিক জনগণের যে মঙ্গল সেটা কামনা করে না। তারা নিজেদের স্বার্থে এখানে ধর্মকে ব্যবহার করে এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চায়, এবং যে রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করে তারা মোটেই জনবান্ধব নয়, তারা উগ্রবাদী। সো এই উগ্রবাদীদের হাতে যদি দেশ থাকে তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হয় না। এই যে মোদি এত বছর ধরে ক্ষমতায় আছে, ভারতের কি এমন উন্নতি হয়েছে, ভারতের জনগণ সেটা খুব ভালো করে বলতে পারবেন। যারা মোদি ভক্ত তাদের কথা অবশ্য আলাদা, কারণ সব জায়গায় অন্ধ ভক্ত বলে কিছু ভক্ত থাকে। সো তারা সবসময় সাফাই করার চেষ্টা করে, সেটা যুগে যুগে সমস্ত দেশেই আছে, এগুলো থাকবেও, যেগুলোকে আমরা পাচাটা বলি আর কি। তো এনিওয়েজ, বাংলাদেশিদেরকে নিয়ে এই যে অমিত শাহ যে বক্তব্য দিল, সেই বক্তব্য কোনো প্রকার কূটনৈতিক বক্তব্য তো নয়, এটা তো আপনারা জানলেনই। কিন্তু এই বক্তব্য এখন বাংলাদেশকে ঘিরে দেওয়ার মানেটা কি? আপনারা এও নিশ্চয়ই খেয়াল করেছেন যে কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে এক মিটিংয়ে বলেছিল বাংলাদেশের দিকে নজর রাখতে, এবং তিনি ইউক্রেনের সঙ্গে রাশিয়া, এরপরে হচ্ছে ফিলিস্তিন, গাজা ইত্যাদির সঙ্গে তুলনা করছিল। তুলনা করে সেই সার্বিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে একটা দেখার ব্যাপার তাদের মধ্যে দেখা গিয়েছে। সো সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই অদেখা করছি না, সেটা আমাদের আমলে আছে। এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহ, তিনি যে কথাটি বললেন যে বাংলাদেশিদেরকে মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল ফেলানীকে, আমাদের মনে আছে, আমরা ভুলে যাইনি। সে যে অমিয় ঘোষ, ফেলানীর হত্যাকারী, তার বিচার ভারতের আদালত করেনি, পর্যাপ্ত বিচার আমরা পাইনি, সেটা আমরা ভুলে যাইনি। কাজেই এই যে উস্কানিমূলক কথাবার্তা ভারতের, এই যে দাদাগিরি, এই যে আগ্রাসন চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশকে দেখা, এই যে আগ্রাসী মনোভাব, এই আগ্রাসী মনোভাবের কারণেই বাংলাদেশের মতো একটি প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতকে কিন্তু চলে যেতে বাধ্য হতে হয়েছে। এই ভারত বাংলাদেশিদেরকে যেভাবে ব্যবহার করতে চায়, যেভাবে ট্রিট করতে চায়, বাংলাদেশিরা তো সেটা মানবে না। ওই দাদাগিরি তো বাংলাদেশিরা পছন্দ করবে না এবং করছেও না। কাজেই এই যে অমিত শাহর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এ কথাটা ক্লিয়ার যে অমিত শাহরা কোনোভাবেই চাচ্ছে না যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক বজায় থাকুক, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকুক। সেটা কিন্তু মনে হয় না তাদের বক্তব্য শুনে যে তারা চাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাকুক, এবং ভারত সেই অস্থিতিশীল পরিস্থিতিটা তৈরি করতে চাচ্ছে। তবে এখানে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে ভারত নানানভাবেই এই বাংলাদেশকে যে
চক্রান্ত করে, ষড়যন্ত্র করে পেছনের দিকে ঠেলে দেওয়ার চিন্তা করছে, সেখানে ভারত সফল হবে না। দেখুন, এখানে বিজেপি চেষ্টা করছে ঝাড়খণ্ডে তারা বিজেপি সরকার গঠন করবে, তারা চেষ্টা করছে এই যে কলকাতাতে পশ্চিমবাংলায় তারা সেখানে বিজেপি সরকার গঠন করবে। তো এগুলো যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশকে ব্যবহার করা খুব সহজ হবে তাদের জন্য। এখন যেহেতু পশ্চিমবাংলায় মমতা সরকার রয়েছে, ফলে বিজেপির ওইরকমভাবে কন্ট্রোলটা নেই। তাও গতবারের নির্বাচনে বিজেপির যে কম্পিটিশনটা দেখলাম সেটা কিন্তু আতঙ্কজনক। মমতার সঙ্গে বেশ টক্কর দিচ্ছে বিজেপি। ফলে আগামীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা দরকার। হতেই পারে বিজেপি যে হারে এগোচ্ছে তাতে পশ্চিমবাংলা বিজেপির হাতে চলে যেতে পারে। আর পশ্চিমবাংলা যদি বিজেপির হাতে চলে যায় সেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক বলে আমার কাছে মনে হচ্ছে না। পার্সোনালি বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা, বাংলাদেশের কন্ট্রোলটা যাতে ভারতের হাতে থাকে সে কারণে পশ্চিমবাংলাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতের 7 সিস্টার্স যেগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য পশ্চিমবাংলাটা ভারতের হাতে থাকা খুবই জরুরি। এবং সেই কারণেই কিন্তু ভারত পশ্চিমবাংলাকে হাত করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু পশ্চিমবাংলার কন্ট্রোল এখানে বিজেপি নিতে পারুক কি না পারুক, তার থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে কন্ট্রোল করার এই যে অভ্যেস ভারতের হয়ে গিয়েছে, সেই অভ্যেস থেকে আসলে এখন ভারতকে বেরোতে হবে। ওই অভ্যেস থেকে ভারতে বের হওয়ার সময় হয়েছে, সময়টা অলরেডি এসে গেছে। ভারত সেটাকে যত দ্রুত সম্ভব অ্যাকসেপ্ট করে ততই মঙ্গল, সেটা দুদেশের জন্যই মঙ্গল। কারণ বাংলাদেশিরা ভারতের এই তাবেদারি কোনোভাবেই আর সহ্য করবে না। এই যে অমিত শাহ যেভাবে বলল যে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ঝুলিয়ে পেটানো হবে এটি দায়িত্বশীল পদে থেকে, এবং আমরা যদি তার বক্তব্যে সুরে পাল্টা কথাটা বলি তাহলে কি হবে? হানাহানি শুরু হবে, মারামারি শুরু হবে। আমরা হানাহানি মারামারি চাই না, কিন্তু পায়ে পাড়া দিয়ে যদি কেউ এসে হানাহানি মারামারি করতে চায় তাহলে কিন্তু আবার সেটা প্রতিরোধ করতে বাঙালি খুব ভালো জানে, বাংলাদেশিরাও খুব ভালো জানে। কাজেই ভারত যদি সেই চেষ্টাটা না করে তাহলে খুবই ভালো। ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশ খুবই ছোট একটা দেশ, ভারত সেখানে বিশাল বড় দেশ, ফলে ভারতের সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই পেরে উঠবে না। তো ভারতের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং বাংলাদেশ যত ছোট, যত ক্ষুদ্র দেশই হোক না কেন, তারা অন্যের তাবেদারি সহ্য করার জন্য জন্মায়নি, তাদের ওই ইতিহাসই নেই। হ্যাঁ, কিছুদিন দমন করে রাখা যায় ঠিকই, কিন্তু সেটা পার্মানেন্টলি রাখা যায় না। কাজেই ভারতের অমিত শাহ বলেন, মোদি বলেন, কিংবা যোগী মোগী ইত্যাদি যাই বলেন না কেন, বাংলাদেশকে নিয়ে যদি বক্তব্য দিতে হয় তাহলে খুব সাবধানে দেবেন। বাংলাদেশ কারোর বাপের তাল্লুক না, বাংলাদেশ শহীদদের রক্তে অর্জিত দেশ। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। কূটনীতির যে ভাষা আছে সেই ভাষায় কথা বলতে হবে। শত্রুতা যদি করতে হয় তাহলে সেটা কূটনীতির ভাষায় করুক, এরকম পাড়ার মাস্তানের মতো সিসকে মাস্তানের মতো কথাবার্তা না বলুক। আর যদি পাড়ার সিসকে মাস্তানের মতো কথাবার্তা বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে তারা এরকম বলা শুরু করে, তাহলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি বাণী আছে, সেখানে মধুদার ছবির পাশেই ওই বাণীটা লেখা, সেটা হচ্ছে আমরা সবাই অসভ্য বুনো, বৃথা রক্তের শোধ নেব দুনো। তো এর মূল কথা হচ্ছে যে আমরা ভালোর ভালো, কিন্তু খারাপের সঙ্গে চরম খারাপ। কাজেই সংঘর্ষ বাধায়েন না, শান্তি বজায় থাকুক, দুই দেশের মধ্যে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।